আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন নমস্কার, আমি তরুণ ঘোষ। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছোঁয়া লাগতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগবে, কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। এখন আপনাদের সবার মনে আছে, পাকিস্তান কিছুদিন আগে একটা কথা বলেছিল। আব্দুল বাসিত, আমাদের পাকিস্তানের যিনি প্রাক্তন রাষ্ট্রদূত ভারতে যিনি ছিলেন, আব্দুল বাসিত, তিনি বলেছিলেন আমেরিকা যদি বা ইরান যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে পরে ভারতকে আমরা পাল্টা আক্রমণ করব, দিল্লি এবং বোম্বাইতে মিসাইল মেরে। এটা যে ফাঁকা আওয়াজ ছিল না তা নয়, এর পেছনে কিন্তু অনেক বড় চক্রান্ত রয়েছে। চক্রান্তটা ফাঁস হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ গোয়েন্দা তথ্য আদান প্রদানে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে যুদ্ধটা ছড়াচ্ছে। দেখুন, প্রথমে আমেরিকার ইসরায়েল শুরু হলো একে দিয়ে, ইরানকে দিয়ে। ইরান মারতে শুরু করলো উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে, 6টা দেশ, সেই 6টা দেশকে আক্রমণ করলো। এবারে 6টা দেশের মধ্যে একটা দেশের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে। এখন পাকিস্তান তো ওখানে গিয়ে লড়বে না। এখন তো সৌদি বারবার চাপ দিচ্ছে যে তুমি আমাদের থেকে টাকা নিয়েছো। এবার সৌদি কি করছে? সৌদি এখন চাপ দিচ্ছে তুমি ইরানকে মারো, অথবা তুমি কোনো অ্যাকশন নাও যাতে আমাদের ওপরে আঘাতটা না আসে। এখন পাকিস্তানের হাতে কি অস্ত্র রয়েছে? পাকিস্তান এখন ভাবছে যে ভারতবর্ষ সাপোর্ট করে কাকে? ভারতবর্ষ সাপোর্ট করে আমাদের কি বলে আফগানিস্তান এবং বালুচিস্তানকে, এবং টিটিপিকে দিয়ে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, এগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে পাকিস্তানের অভিযোগ। আর আরো একটা পাকিস্তানকে খেপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ভারত কিন্তু হরমুজ প্রণালী দিয়ে ভারত নির্বিঘ্নে তেল নিয়ে আসছে। অথচ এই পাকিস্তানের জাহাজ যখন হরমুজ প্রণালীতে ঢুকেছিল, তখন হরমুজ প্রণালী থেকে পাকিস্তানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চীনের জাহাজকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? চায়না তো বরাবর ইয়েনে ব্যবসা করে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ ছিল যে, জিজ্ঞেস করা হয়েছিল এই জাহাজে কি আছে, তখন ওরা বলেছিল যে এই জাহাজে যা মালপত্র আছে সেগুলো হচ্ছে সব আমেরিকা যাবে এবং কিছু কিছু সৌদি আরব এবং অন্যান্য উপমহাদেশীয় গুলোতে যাবে। তখন আইআরজিসি বলেছে আমাদের এখান থেকে শত্রুপক্ষের কোনো জিনিস আমরা যেতে দেবো না, তোমরা তেল নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধে নেই, তোমরা ইয়েনে ব্যবসা করো, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা শত্রুপক্ষের জিনিস কেউ যেতে দেবো না। ফলে চায়নার জাহাজকেও ওখান থেকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয়। আর পাকিস্তানের জাহাজকে তো হুমকি দিয়েছিল যদি না ফিরে যাও তাহলে তোপ মেরে উড়িয়ে দেবো। এখন এই অবস্থায় ভারতবর্ষের ওপরে পাকিস্তানের একটা রাগ। এক হচ্ছে টিটিপির ওপর, টিটিপিকে সাপোর্ট করা, 2 হচ্ছে বালুচিস্তানকে সাপোর্ট করা, 3 হচ্ছে তালিবানকে সাপোর্ট করা এবং পাকিস্তানকে ভাঙার চেষ্টা। আর একটা পুরনো রাগ রয়েছে, অপারেশন সিঁদুর 1। তা এখন যে খবরটা এসে পৌঁছেছে, সেই এর মধ্যে কিন্তু রাশিয়ায় একটা হয়ে গেছে। ইউক্রেন কিন্তু রাশিয়ার একটা বড় আপনার তৈল খনিতে ড্রোন অ্যাটাক করে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফলে রাশিয়াও কিন্তু তেতে রয়েছে, যে কোনো সময় রাশিয়াও কিন্তু নিয়ে পড়তে পারে।
ফলে এই যে যুদ্ধ যেটা আমাদের পশ্চিম এশিয়া চলছিল, সেই যুদ্ধের আঁচ কিন্তু যে কোনো সময় আমাদের দিকে আসতে পারে। এবং পাকিস্তান এটাও বলেছে যে ভারতবর্ষ এবং তার বন্ধু রাষ্ট্রগুলো কাউকে আমরা ছাড়বো না। বন্ধু রাষ্ট্র কারা আছে? এখানে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এগুলো হচ্ছে বন্ধু রাষ্ট্র। তার মানে যদি ভারতকে অ্যাটাক করে, ভারত তো ডিফেন্ড করে নেবে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তারা নিজেদের আটকাবেই করে। তাই তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আমাদের তো সুদর্শন চক্র রয়েছে, আমরা গতবারে তো মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম, তখন তো আর কোনো রকম অসুবিধা হয়নি। এবারে কিন্তু এই চক্রান্তটা কিন্তু ওরা কিন্তু ধীরে 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 একটা ফলপ্রসূর দিকে যাচ্ছে। এবং কিছুদিন আগে আপনাদের মনে থাকতে পারে, আপনাদের কাগজে নিশ্চয়ই বেরিয়েছিল যে পাকিস্তান এখন 8,000 কিলোমিটারের মিসাইল বানাচ্ছে। তখন আমরা আলোচনা করেছিলাম, তাহলে কি আমেরিকায় বানাবে, এ করবে, মারবে? কিন্তু তুলসী গ্যাবার্ড এটা কিন্তু কংগ্রেসকে জানিয়েছিলেন যে পাকিস্তান কিন্তু 8,000 কিলোমিটারের এই বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। ভারত কি করছে? ভারত করছে কি এখন যে ব্রহ্মস যেটা রয়েছে, ব্রহ্মসকে, আগে ব্রহ্মসের দূরত্ব ছিল আপনার 230 কিলোমিটার, এখন সেটাকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হচ্ছে। ভারতের কাছে কিন্তু আপনার মিসাইলের কমতি নেই, প্রচুর মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে। এই ক্রুজ মিসাইল হচ্ছে গিয়ে আপনার এই ব্রহ্মস। ক্রুজ মিসাইল হচ্ছে একেবারে মাটির সঙ্গে, মাটির ওপর দিয়ে যায়, খুব কাছাকাছি দিয়ে যায়, ফলে র্যাডারে ধরতে পারে না, আর ক্রুজ গিয়ে দাম করে মেরে দেয়। সেটা 800 কিলোমিটার করছে, তৈরিও হয়ে গেছে। ফলে ভারত নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, ভারতের বন্ধু রাষ্ট্র, তাদেরকে কি করে রক্ষা করবে সেটা এখন ভারতের এখন মাথা ব্যথার হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে মানে গতকালকে একটা মিটিং হয়েছে, রাজনাথ সিং একটা মিট করেছেন, আর্মি যত কমান্ডার আছে সমস্ত আর্মি কমান্ডারদের ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে উনি একটা মিটিং করেছেন। সেখানে তিনি পুরস্কার এই অবস্থার ব্যাখ্যা করেন যে কি হয়েছে। এই হিন্দু রিপোর্টটা দেখুন, এখানে 25 তারিখের, তলায় দেখুন 25 তারিখের রিপোর্ট। এটা আজকে আমার চোখে পড়েছে এবং আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই যদি অবস্থা হয়, তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু এখন সুস্থ আর আপনারা থাকতে পারলেন না। যদি এখানে অপারেশন সিঁদুর যদি 2 শুরু হয়ে যায়, ভারত তো বেঁচে যাবে, সুদর্শন চক্র রয়েছে, ভারতের গায়ে একটাও পড়বে না। কিন্তু মুশকিল হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, তারপর নেপাল রয়েছে, ওদিকে শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে। মালদ্বীপকে বাঁচাবেই করে, সেটা একটা দ্বীপের মতো, তাকে বাঁচাবেই করে। এদের নিয়ে এখন কিন্তু ভারত খুব মুশকিলে পড়েছে। এছাড়া আর একটা ওদের রাগ আছে পাকিস্তানের। আর এই যে আমি আগে বলে দিই, এই যে অস্ত্রফস্ত্র সাপ্লাই কে দেবে জানেন তো? সাপ্লাই দেবে কিন্তু চীন। চীন সামনে আসবে না, চীন কোনোদিন সামনে আসে না, চীন পেছন দিক দিয়ে খেলে। কারণ চায় না দেখে যে আমি কেন বেকার অস্ত্রটা আমি খরচা করতে যাব, বরং আমি অস্ত্রটা পাকিস্তানকে দিই, টেস্টিংও হয়ে যাবে, যদি মরে তো ওরা মরবে, আর যদি ভালো হয় তাহলে পরে বেরিয়ে গেল যে ভালো অস্ত্র। তার মানে চীন করবে কি, পেছন দিক দিয়ে সাহায্য করবে। যদি এখন এইদিকে যাবে তো মনে হচ্ছে যাবেই, 2-3 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি খুব খারাপ হতে পারে। আপনারা কিন্তু এই যে ইরান আর ইসরায়েল ইউএসএ যুদ্ধ থেকে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন না, আপনারা জানেন না যে আপনারা কতটা ভুল করছেন। এই যুদ্ধের আজ কিন্তু আমাদের গায়েও এসে পড়বে, সেটা কিন্তু
সময় বলে দিচ্ছে যে আমরা কিন্তু সেই আঁচ থেকে কিন্তু আমরা কিন্তু গা পুড়তে লেগেছে। আর খুব বেশি দিন দেরি নেই, হয়তো খুব শিগগিরই একটা সিঁদুর দ্বিতীয় দেখতে হবে। আর সিঁদুর দ্বিতীয় যদি হয় তাহলে ভারতবর্ষ বেঁচে যাবে, কিন্তু আপনাদের দেশ যেগুলো পার্শ্ববর্তী আছে সেগুলো কিন্তু খুব মুশকিলে পড়বে। তখন আপনারা কি করবেন? ফলে আপনারা ওদিকে হচ্ছে, ওদিকে কেন আমরা দেখতে যাব, এই অবস্থায় যদি আপনারা বসে থাকেন না, তাহলে আপনারা খুব ভুল করবেন। পরিস্থিতির দিকে নজর রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। আমি এটা আগাম বলে দিলাম আপনাদের অনেকদিন আগে, এবার থেকে নজর রাখুন। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থেকে মাত্র 17 দিনের মধ্যেই তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসানোর বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয়। দেশের রাজনীতি বুঝুক বা না বুঝুক, একটি শিশু এখন বোঝে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে ইউনূস মুক্ত করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কতটা শক্তিশালী হাত ছিল। একসময় তারেক রহমানের পক্ষে বিপুল ও প্রশ্নাতীত সমর্থন নিয়ে কাজ করা ইউটিউবাররা পর্যন্ত এখন জোরে সোরে কেন ভারত যুক্তরাষ্ট্র মিলে কিভাবে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে সেসব নিয়ে খুল্লাম খুল্লা আলোচনা করছেন। এমনকি কথিত নিরপেক্ষ বিশ্লেষকরাও বলছেন যে তারেক রহমানকে ক্ষমতায় না বসালে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটত, জঙ্গিবাদের দখলে চলে যেত দেশটি। হয়তো কথা সত্য, কিন্তু আমাদের এই সত্যটাও বুঝতে হবে যে তারেক রহমান তথা বিএনপি ও ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে তিনটি পক্ষ আসলে কি ধরনের চুক্তি হয়েছিল, যে চুক্তির ফলে তারেক রহমান ক্ষমতায় বসেছেন। সেই চুক্তির ফলে তারেক রহমানকে কি কি তুলে দিতে হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের হাতে, এর পরিণতি বা আসলে কি। এই আলোচনার পাশাপাশি আমাদের এটাও বোঝা দরকার যে ক্ষমতা পেয়েই তারেক রহমান আসলে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটুকু নিষ্ঠাবান আছেন। আসুন সে আলোচনাটা করে দেখা যাক। আপনাদের মনে থাকবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, সেই বাণিজ্য চুক্তিটি সব সময় বলা হচ্ছে যে বিএনপি এবং জামায়াত উভয়ের সমর্থনে হয়েছে। সুতরাং আমেরিকাকে যা দেওয়ার তারেক রহমান দিয়ে ফেলেছেন, রইল বাকিকে ভারত। প্রতিবেশী ভারতের ডিপ স্টেট, থিঙ্ক ট্যাঙ্ক এবং বাংলাদেশ বিষয়ক বিশ্লেষকরা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং ইউনূসের অবৈধ শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের যে ভয়াবহতা, তা থেকে মুক্তি পেতে তারেক রহমানকে ক্ষমতায় ফেরানোর নীতিতে হ্যাঁ বলেছিলেন, মূলত সেই পুরনো সব ডিম এক ঝুড়িতে না রাখার চিন্তা ভাবনা থেকে। তারা সকলে মিলে নিশ্ছিদ্র ছক বসে বিএনপির ঝুড়িতে ডিম সরিয়েছিল বলে তারাই এখন বলছে। কিন্তু হায়, বিএনপির ঝুড়িতে সরানো সব ডিম নাকি ভেঙে গেছে, এ কথাও এখন তারাই বলছে। কিভাবে ভাঙলো সে কথায় আসছি। তার আগে বলে নেওয়া যাক এই ঝুড়িতে ডিম রাখার ব্যাপারটি আসলে কি। ভারতের নেইবারহুড পলিসি বা প্রতিবেশী নীতিতে একাধিক ঝুড়িতে ডিম রাখা কৌশলটি এসেছিল 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর। তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র পরামর্শ দিয়েছিলেন যে সব ডিম এক ঝুড়িতে না রেখে ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখা উচিত। সেই থেকে দল নির্বিশেষে বাংলাদেশের সব প্রভাবশালী গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখার নীতি ভারতের। 5 আগস্টের পর ভারতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল প্রায় 7-8 মাস। কোন 5 আগস্ট আপনারা বুঝতেই পারছেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা দখল করে ডক্টর ইউনূসের সরকার একটি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে দখল করেছিল এবং তারপর 7 সিস্টারকে ভেঙে ফেলা, 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া, ভারতকে আক্রমণ করা, ভারতীয় দূতাবাসে আক্রমণ করা, হাদি হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করা, অনেক কিছু ঘটে গেছে। সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এই 7-8 মাস ধরে কি কি হয়েছে তা আমরা জানি। ভারত সম্পর্ক ঠিক করতে অপেক্ষা করছিল, কারণ তারা জানতো তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন হয়তো সহজে করা যাচ্ছে না বা হচ্ছে না। অথচ বাংলাদেশের স্থিতিশীল একটি সরকার দরকার ছিল ভারতের স্বার্থেই। কারণ শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশে শত শত কোটি ডলারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছিল, সেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। সবচাইতে বড় কথা, বাংলাদেশের কারণে সৃষ্ট ভারত বিরোধী তৎপরতা এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, তখন যে অস্বাভাবিক হারে বেড়ে যায়, ইউনূসের শাসনামল তা ভালোভাবে প্রমাণ করেছে।
এছাড়া আগরতলা আখাউড়া রেল সংযোগ সহ বহু প্রকল্পের কাজ থমকে গিয়েছিল। আন্তঃসীমান্ত বাণিজ্য, পর্যটনে ভাটার টান পড়েছিল। এই পরিস্থিতিতে তারেক রহমানের দিকে ঝুঁকে পড়ে ভারত। বেগম খালেদা জিয়ার মারাত্মক অসুস্থতার সময় বিএনপি নেতারা ভারতের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ছুটে যান লন্ডনে। 2024 সালের নভেম্বরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক হয়। নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারত আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে ব্যর্থই হয় বলতে পারেন। তখনই ভারত বুঝতে পারে যে জামায়াতকে ক্ষমতায় বসানোর ইচ্ছা রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এরপরই ভারত সরাসরি তারেকের সাথে ডিল করে। ভারতের একাধিক গোয়েন্দা টিম বাংলাদেশ সফর করে মাঠ পর্যায়ে ভূমিকা রাখে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেষকৃত্য অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তা হস্তান্তর করেন তারেক রহমানের হাতে। তারপরে শুরু হয় ন্যারেটিভ বিল্ডিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। প্রায় সকল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে বিএনপির পক্ষে প্ল্যান্টিং প্রোপাগান্ডা প্রচারিত হয়। গোয়েন্দা সংস্থা হুইসপারিং ক্যাম্পেইন চালায় এবং সাথে থাকে বেসুমার টাকার যোগান। সর্বস্তরে টাকা ছড়িয়ে নির্বাচনকে বিএনপির বাক্সে এনে ফেলা হয়। ভারতের পক্ষ থেকে শর্তগুলো ছিল খুবই স্পষ্ট। প্রথমত, মিথ্যা মামলায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে জেলে পোড়া হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, অবৈধ ইউনূসের আইসিটি শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে যে ফাঁসির আদেশ দিয়েছে তা বাতিল করতে হবে। তৃতীয়ত, পলিটিক্যাল ইনক্লুসিভনেস অর্থাৎ সকল দলকে রাজনীতি করার সমান অধিকার দিতে হবে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেভেন সিস্টার্স বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়া এবং চিকেন স্নেক নিয়ে উত্তেজনা থামানোর শর্ত ছিল, যেখানে ইউনূস সরকার চীনের হাতে এই তিস্তা প্রকল্পের নামে চিকেন নেককে অস্থিতিশীল করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলেছিল। শর্ত মানার লক্ষণ হিসেবে তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুরু করেছিলেন। এমনকি বলছিলেন তিনি কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চান না এবং ভোটে জিতলে আওয়ামী লীগকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিং একটি নিখুঁত চাল। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত থেকে ভারতের একটি কৌশলগত বার্তা দিয়েছিল। কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে যেসব ইন্টেলেকচুয়াল রাত দিন শেখ হাসিনাকে নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিতেন, তারা রাতারাতি তারেক রহমানকে বিচক্ষণ বিশ্ব নেতা ভেবে বসছিলেন। তাদের এই অতি উৎসাহ দেখে অনেক আগেই আমিও সতর্ক করেছিলাম যে এই ধারণা ভুল এবং 6 মাস নয় 1 মাসেই ভারতের মোহভঙ্গ হবে। এই তো দুদিন আগেই বিএনপি সরকারের 1 মাস পূর্তি হওয়ার পরপরই সেই মোহভঙ্গ আসলে ঘটে গেছে। যারা লীগের কয়েকজন লো প্রোফাইল নেতার জামিন দেখিয়ে নিজেদের কথা ফলেছে ভেবেছিলেন, তারাই এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আক্ষেপ করে বলছেন যে বিএনপি কথা রাখেনি। তারা উষ্মা জানিয়েছেন যে বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, বন্দীদের জামিন দেয়নি, সংখ্যালঘু নির্যাতন এখনো চলছে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। 24 ফেব্রুয়ারি 2026 তারিখে রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান যে ফরমান জারি করেছিলেন তা ভারতের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী জামিন পেলেও ফের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিখোঁজ, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এদেরকেই যেখানে নেই ধরে নেওয়া হচ্ছে, সেখানে অন্যান্য লীগ নেতাকে সরকার মুক্তি দেবে না, সেটা এখন বেশ পরিষ্কার হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে। 16 মার্চ হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারেক রহমান এখনো মব বন্ধ করতে পারেনি। একই উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে যখন বিএনপি ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি জানিয়েছে। ফেব্রুয়ারির 3য় সপ্তাহে বিএনপি 2013 সালের এক্সট্রাডিশন ট্রিটি মনে করিয়ে দিয়ে শেখ হাসিনার মামলার নথি যোগ করে কড়া ভাষায় একটি নোট পাঠিয়ে তাকে ফেরত চেয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ প্রক্রিয়া জোরদার করার ঘোষণা দিয়েছেন। এমনকি ভারতকে আলটিমেটাম দিয়ে নির্দিষ্ট সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তথাকথিত নির্বাচিত সরকারের এই দাবি কূটনৈতিকভাবে হয়তো ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে না। ভারত বলেছে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে জানানো হবে, কিন্তু বাস্তবতা হলো ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে সেটা পার্শ্ববর্তী দেশগুলো সহ অন্যান্য দেশের কাছে বা দলের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুর সাথে বেইমানি করা হবে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আশেপাশের কাউকে গোনায় ধরার প্রয়োজন মনে করবে না, এটাই ছিল আমার মতো অনেক বিশ্লেষকের মতামত।
কারণ 2001 থেকে 2006 ভারত বিরোধী সকল তৎপরতার মূল কেন্দ্র হয়ে উঠেছিল বাংলাদেশ। অস্ত্র, অর্থ সরবরাহ করে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার নীতি নিয়েছিল বিএনপি জামায়াত জোট সরকার। 10 ট্রাক অস্ত্র মামলার আসামিকে খালাস দিয়ে 21শে আগস্টের গ্রেনেড হামলার আসামিকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করার ফল ভারত ভোগ করবে না, তা কি হয়? হয় না। কেন হবে বলুন তো? ভারত ভেবেছিল হবে, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন তো হলোই না, ইনক্লুসিভ পরিবেশও হচ্ছে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না, শেখ হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে না, সেটা নিশ্চিত। ভারতকে দেওয়া বিএনপির কোনো শর্ত আসলে পালিত হচ্ছে না। যে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না বলে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই বিএনপি নিজেরাই জামায়াতের জেরক্স কপি হয়ে উঠেছে। হয়তো জামায়াতের 10 জন মন্ত্রী নেওয়ার দাবিও বিএনপি মেনে নেবে এর মধ্যে। তার মানে ভারতের আশঙ্কা তো দূর হলোই না, বরং নতুন আশঙ্কার ফ্রন্ট খুলে যাচ্ছে। এমত অবস্থায় পাইপলাইনে ডিজেল আসছে, অচিরেই ভিসা ওপেন হচ্ছে, এসব হয়তো কথার কথা থেকে যাবে। আপাতত বিদ্যুৎ এবং খাদ্যপণ্য বন্ধ না হলেও অন্যান্য বন্ধ হওয়া সুবিধাগুলো খোলা হচ্ছে না। ভারতের সাউথ ব্লক এসব নিয়ে বেশ গলদঘর্ম। তারা ঘটনাগুলোর ইনস অ্যান্ড আউট সংশোধন করার চেষ্টা করছে। ভারতের পোড় খাওয়া পররাষ্ট্রনীতির কূটনীতিকরা তাদের প্রতিপক্ষের সাথে গত 1 মাসে যেমন খুব আনন্দ নিয়ে কাজ করছিলেন, সেখানে এখন হঠাৎই পজ বা একটা বিরতি চলছে। তারা চাণক্য চালে ভুল করে এখন বুঝতে পারছেন যে হাই ভোল্টেজ এনিমিকে ঘায়েল করতে মাইল্ড এনিমিকে নির্বাচিত করা ঠিক হয়নি। কারণ উপযুক্ত পরিবেশ পেয়ে মাইল্ড এনিমি হাই ভোল্টেজ শত্রু হয়ে উঠেছে। ভারতের ক্যালকুলেটেড রিস্ক ব্যাকফায়ার করেছে। তাদের যে প্রত্যাশার বেলুন ছিল তা ফুটো হয়ে গেছে। আর সে কারণেই কিনা জানি না ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটু কোড়কে দিয়েছেন বলে আলোচনা শোনা যাচ্ছে। পরের কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। আপাতত ভারতের আশাভঙ্গের বিষয়টিতেই আলোচনা সীমাবদ্ধ রাখছি। ভালো থাকবেন সবাই।